জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে একাট্টা হচ্ছে বিএনপি সহ মিত্ররা। দ্রুত সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচনমুখী সংস্কার চায় তারা। এজন্য সংস্কারে বেশি সময় না নিয়ে অবিলম্বে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা চান নেতারা। যদিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন দেশের বাইরে, অন্যদিকে চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী জানুয়ারি মাসের প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন। এই অবস্থায় দলটির নির্বাচনী আন্দোলনের ভূমিকা কি হবে, এসব নিয়ে ভোটের ট্রেনের ৩৩তম পর্ব। আপনাদের সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। বরাবরের মতো আজকের আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হবেন একজন অতিথি। তার আগে চলুন দেখে নিই ভোটের মাঠে আজ কোথায় কি আলোচনা হয়েছে। আজ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না, কারণ এর মাধ্যমে কারচুপি সম্ভব। বিগত নির্বাচনগুলোতে যারা অন্যায় করেছে তাদের শাস্তির সুপারিশ করা হবে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তারা নির্বাচিত হবে। কারা নির্বাচিত হবে, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয়, তাহলে এই আত্মত্যাগের কী দাম থাকবে। এদিকে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো বাস্তব ভিত্তিক এবং মৌলিক সংস্কার চাই। সংস্কারের সঙ্গে বর্তমান সরকার যেন নির্বাচনের রোডম্যাপ দেয়। তবে রোডম্যাপ দেওয়ার আগে উপযুক্ত ও পরিণত বয়স যাদের হয়েছে তাদের ভোটের তালিকা দেখতে চায়। এবং 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেছেন, 25 সালের জুনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করেন। আমরা আশা করব নববর্ষের দিন বক্তব্য দেওয়ার সময় ডক্টর ইউনূস নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন দীর্ঘদিন। বিএনপির সূত্রগুলো বলছে, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে দীর্ঘ যাত্রার বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে। এরপর সেখান থেকে তাকে যুক্তরাষ্ট্রের মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হবে। আমরা একটু জেনে নিতে চাই বেগম খালেদা জিয়ার এই চিকিৎসা সংক্রান্ত এবং দীর্ঘদিনের রাজনৈতিক যে অবিচারের যে শিকার হয়েছিলেন সেই ঘটনাগুলো। সবশেষ 2017 সালের 16 জুলাই লন্ডনে গিয়েছিলেন তিনি। এরপর 2021 সালে 2017 সালের 18 অক্টোবর দেশে ফেরেন এবং তিনি বেশ কিছু মামলা নিয়ে দেশে ফেরেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় আওয়ামী লীগ সরকার তাকে কারাদণ্ড দেয় এবং 2 বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। এবং 2020 সালের 25 মার্চ নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হয়। এবং এরপর বিভিন্ন সময়ে দেশের বাইরে চিকিৎসার জন্য আবেদন জানানো হলেও আওয়ামী লীগ সরকার দেয়নি বিদেশে চিকিৎসা নিতে। এবং 5 আগস্ট অন্তর্বর্তী সরকার, আওয়ামী লীগ সরকার পদত্যাগের পরই 6 আগস্ট খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেয় অন্তর্বর্তী সরকার। এবং এই অন্তর্বর্তী সরকার মুক্তি দেওয়ার পরেই খালেদা জিয়া দেশের বাইরে যাবার জন্য যে প্রস্তুতি সেগুলো প্রায় সম্পন্ন। এবং বিএনপি নেতারা বলছেন, জানুয়ারির প্রথমার্ধেই খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আমাদের সঙ্গে যুক্ত হবেন একজন অতিথি। আমাদের সঙ্গে আজ ভোটের ট্রেনে যুক্ত হয়েছেন বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ভোটের ট্রেনের আয়োজনে। আমরা জানতে চাই, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী জানুয়ারিতে দেশের বাইরে যেতে পারেন এবং বিএনপির শীর্ষ 2 নেতা জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া যদি দেশের বাইরে যান, তাহলে বিএনপির যে আন্দোলন, যে ভোটের নির্বাচনের জন্য যে বিএনপি দাবিতে যে আন্দোলন করছে দীর্ঘ 15 বছর এবং এই অন্তর্বর্তী সরকার গঠনের পরও যেভাবে সোচ্চার হয়েছে দলটি, তো সেই জায়গায় আন্দোলনের কর্মসূচিতে কোনো ভাটা পড়বে কিনা বা কোনো আশঙ্কারও কোনো কারণ আছে কিনা? ধন্যবাদ। সত্যিকার অর্থে আমাদের দলটা দীর্ঘ 15 বৎসর কখনো বেগম খালেদা জিয়া অন্তরীণ, কখনো অসুস্থ, আবার কখনো আমার দলের অ্যাক্টিং চেয়ারপারসন বিগত স্বৈরাচারের একটি ফেসিস্ট মনোভাবের কারণে সুপরিকল্পিতভাবে
তারেক রহমানকে নির্বাসিত জীবনযাপন করতে হয়েছে। এর মধ্যেও দেখেছেন একটি দলকে এক কাট্টা রেখে, বিশেষ করে স্বৈর শাসকের দীর্ঘমেয়াদী ক্ষমতায় টিকে থাকার জন্য কখনো দলকে ভাগ করতে চেয়েছে, এর মধ্যে কিছু কুলাঙ্গারকে এই দল থেকে ছিটিয়ে নিয়ে তারা চেয়েছে একটা নির্বাচনী বৈতরণী পার হয়ে জাতীয় পার্টির মতো বিএনপিরও একটা ক্ষয়িষ্ণু কিছু লোককে নিয়ে সে তার ক্ষমতাকে পাকাপোক্ত করবে। কিন্তু ইতিহাস সত্যটা এই কারণ, সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের সংগ্রামের যে একটা প্রতিভূ, একটা ঐতিহ্য, একটা মনোভাব এদেশবাসী জানতে পেরেছে, বুঝতে পেরেছিল, যেটা আমাদের 1990 সালে উনি প্রমাণ করেছেন। উনি সারা বাংলাদেশের আপসীর নেত্রী, বাংলার কোরাজন হিসাবে কিন্তু উনি খ্যাতি লাভ করেছেন। সেটা কারো দয়ের দান ছিল না, ওনার আপসীন ভূমিকা জনমানুষের এবং ভোটের অধিকারের জন্যই কিন্তু লড়ে লড়ে শেষ পর্যন্ত কিন্তু উনি প্রমাণিত হয়েছেন ইমানদার, বিশ্বস্ত একজন নেত্রী হিসেবে। কিন্তু এদেশের জনগণ তাকে ভোট দিয়ে 2091 সালে এককভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন করেছিলেন। পরবর্তীতে কখনই ষড়যন্ত্র, এই আওয়ামী থাবায়, আওয়ামী দুঃশাসনের কারণে এই দেশবাসী যে ভুলতে বসেছিল শেখ মুজিবের যে তার 2000 শেখ মুজিবের যে দুঃশাসন ছিল, ওই দুঃশাসন থেকে ভুলতে বসেছিল দেশের জনগণ। কিন্তু শেখ হাসিনা আবারও সে একই জায়গায় পার্শ্ববর্তী দেশ ভারতের সমস্ত অধিকারকে রক্ষা করতে গিয়ে এই দেশবাসীকে বঞ্চিত করেছে ভোট থেকে। তারপরেও বেগম খালেদা জিয়া ভোটের জন্য সংগ্রাম করেছেন। আমার তারেক রহমানকে কিন্তু নির্বাসিত জীবনযাপন করার পরেও এই দলকে উনি যেভাবে এককাট্টা করে রেখেছেন, আসলে এই যে 2024 সালের 5ই আগস্টের জুলাই বিপ্লবের যে আমরা একটা সফল পরিণতি দেখতে পেলাম, এখানে ছাত্র জনতা তারা যেভাবে সবাইকে, সারা বাংলাদেশকে এই হাসিনা এবং তার যে পাপিষ্ঠ কতগুলো লোক ছিল গণতন্ত্রকে হরণ করার জন্য, ক্ষমতা থাকার জন্য, এটাতে কিন্তু তারেক রহমান তার দলকে একত্রিত করেছে। শুধু দলকে নয়, আপনারা দেখেছেন আমাদের 41 দলকে একত্রিত করে, এটা কিন্তু সহজ কথা না। বিভিন্ন বাম ডান সমস্ত মত পথের মানুষগুলো কিন্তু একত্রিত করে উনি কিন্তু একটা সফল আন্দোলন উনি করিয়েছেন। সেইখানে আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি তারেক রহমানকে বাংলাদেশের নির্বাসিত জীবনে থেকে শ্রেষ্ঠ সংগঠক বলতে আমার কিন্তু কোনো দ্বিধা হবে না। জি, ধন্যবাদ জনাব কামরুজ্জামান রতন। আমরা আপনার কাছে আবারও আসছি। জি, যেমনটি বলছিলেন আপসী নেতৃত্বের কথা বলছেন, এবং একই সঙ্গে এই দুই নেতাই যেহেতু দেশের বাইরে থাকবেন, সেক্ষেত্রে আবার তারা দেশের বাইরে থাকা অবস্থায় কি বিএনপি যে শক্ত আন্দোলন, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন ভোট এবং ভাতের জন্য আবারও আন্দোলন করবেন প্রয়োজন হলে, তো সেই আন্দোলন কি তারা দেশের বাইরে থাকা অবস্থায় বিএনপি করবে, নাকি তারা দেশে ফেরার পরে আন্দোলনটিতে যাবে বিএনপি? সেটা তো অবস্থার পরিপ্রেক্ষিতেই দল ডিসিশন নেবে। তারেক রহমান তো বাইরেই ছিলেন দীর্ঘ 13 বছর, বেগম খালেদা তো অসুস্থই ছিলেন, মির্জা ফখরুল সহ পুরো দলকে এককাট্টা করে অবশ্যই যে কোনো দাবির পক্ষে আমাদের দল সবসময় প্রস্তুত। সেইখানে আমরা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দাবি জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ বা তাদেরকে উৎখাতের জন্য কিন্তু আমরা আন্দোলন করব না। আমরা এই সরকারের কাছে আমাদের যে কোনো যৌক্তিক দাবির জন্য আমরা মনে করি তারেক রহমান বা বেগম খালেদার চিকিৎসার জন্য বাইরে থাকলেও আমাদের এইখানে আন্দোলনের কোনো, যদিও ওইরকম কোনো আমাদের প্রেক্ষাপট তৈরি হয় বা আমাদের যদি আন্দোলনের সঙ্গে রাজপথের দাবি জানাবার জন্য শান্তিপূর্ণ আমাদের যদি কখনো দাবি জানাতে হয়, আমি মনে করি সেখানে বেগম খালেদা এবং তারেক রহমান বাইরে থাকলেও আমাদের এখানে অন্য কোনো আমাদের নেতৃত্বের বা আমাদের ডিসিশনের কোনো আমাদের সমস্যা হবে না। জি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলছেন, বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে নির্বাচনের জন্য বারবার দাবি তোলার যে কারণে সংস্কার কার্যক্রম ব্যাহত হচ্ছে। আপনারা আসলে কি মনে করছেন যে আসলে সংস্কারটা কি গুরুত্ব দেওয়া উচিত নয় কি? আমি কখনোই আমার দল সংস্কার এবং
ভোটের যে নির্বাচনের যে একটা রোডম্যাপ আমরা চাচ্ছি, এটাকে আমি পরস্পর মুখোমুখি কখনই আমরা আনতে চাইনি এবং চাবও না। কিন্তু আমরা মনে করি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা রোডম্যাপ দেয়া মানে কি, যে অ্যাপ্রক্সিমেট একটা ডেট আমরা জাতির উদ্দেশ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা পেতে চাচ্ছি। আমরা এখানে কোনো সন্দেহ, অবিশ্বাস বা ছলচাতুরির কোনো আশ্রয় আমরা কেউই নেব না। আমরা মনে করি এত রক্তক্ষয়ের পরে আমাদের যারাই আমরা এখন গণতন্ত্রের জন্য একটা সুষ্ঠু নির্বাচন চাচ্ছি এবং সংস্কারের পরে অবশ্যই আমরা সংস্কার চাই। আমরা সেই দামি আমি, তারপর রাতের আধারে নির্বাচন, এই যে একতরফা নির্বাচন, মানুষ ছাড়া নির্বাচন, পার্লামেন্টে যারা গিয়েছেন, গত 3টি নির্বাচনে যারা পার্লামেন্ট সদস্য হয়েছেন, এই ধরনের পাপিষ্ট, তাদেরকে বলবো নির্লজ্জ, এইরকম নির্বাচিত কোনো পার্লামেন্ট মেম্বার পার্লামেন্টের পবিত্র জায়গায় বসুক এবং এই ধরনের সুযোগ এই অন্তর্বর্তীকালীন সরকার দেখে, এটা জাতি চায় না, দল হিসাবে আমরাও সেটা কখনই চাবো না। মানুষের কাছে বিশ্বাসযোগ্য, ট্রান্সপারেন্ট একটা অবশ্যই নির্বাচন হইতে হবে। মানুষ তার আস্থা এবং বিশ্বাসের নির্বাচনের জন্য আমাদের যা যা করণীয়, আমরা মনে করি সংস্কার এবং নির্বাচনের যে রোডম্যাপ, এটা পাশাপাশি হতে পারে। এখানে ছলচাতুরি বা এরকম আমরা জানি এই সরকারও কখনো নেবে না এবং আমরাও বিশ্বাস করতেই চাই, সব দল বিশ্বাস করতে চায়, সবার মতামতের ভিত্তিতেই আমরা ইনশাল্লাহ একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি। সেখানে আমার দল কখনোই এই নির্বাচন এবং সংস্কারকে আমরা এটা প্রতিপক্ষভাবে আমরা দেখি না, সমান্তরালভাবে যাবে। কিন্তু শুধুমাত্র আমরা চাচ্ছি যে সব কিছুর জন্য মানুষের বিশ্বাসযোগ্য এবং সংস্কারের জন্য যেই সময়টুকু লাগবে, এটা যেন অবশ্যই যৌক্তিক হয়, এটাই আমাদের দাবি। এখানে প্রধান উপদেষ্টা যে রোডম্যাপ বা নির্বাচনের সম্ভাব্য একটা তারিখ ঘোষণা করেছেন বা তিনি বলেছেন তার বক্তব্যে, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? সেটা কি এর মধ্যে সংস্কার এর মধ্যেই কি যথেষ্ট নয়, বা আপনারা কি এই দাবির সঙ্গে কতটা একমত? নিশ্চয়ই প্রধান যে উপদেষ্টা, ওনার কথা জাতি বিশ্বাস করতে চায়। বিশেষ করে বিদেশি দেখেন সবগুলো দেশ কিন্তু ওনার কথার উপর এবং সংস্কারের উপর কিন্তু গুরুত্ব দিয়ে যাচ্ছেন। আমরা কখনোই এটা বাংলাদেশের মানুষও বিশ্বাস করতে চায় না। ডক্টর ইউনূস ওনার মতো একজন মানুষ নির্বাচন নিয়ে কোনো টালবাহানা বা কোনো ধরনের ফাঁক ফোকর দিয়ে দীর্ঘায়িত করার ক্ষমতার যে প্রচেষ্টা, এটা উনি কখনই করবেন না। আমরা এটা বিশ্বাসই করতে চাই না এবং উনি করবেন না। ব্যক্তিগতভাবে আমি একজন নাগরিক হিসাবে ওনার প্রতি আমার এই আস্থা এবং বিশ্বাস আমার অবশ্যই অটুট আছে। এবার জানাবো সংসদীয় আসনের পরিক্রমা। প্রতিদিন আমরা একটি করে সংসদীয় আসন নিয়ে আলাপ করি। এবার সংসদীয় আসন 33, যেটি গাইবান্ধা 5। এটি সীমানা হচ্ছে ফুলছড়ি এবং সাঘাটা উপজেলা। মোট জনসংখ্যা হচ্ছে 4,33,153 জন। মুসলিম জনসংখ্যা 3,96,562 এবং হিন্দু 36,064 জন। ভোটার 3,13,746 জন। পুরুষ ভোটার 1,54,146 এবং নারী ভোটার 1,59,600 জন। এবং গাইবান্ধা 5 সংসদীয় আসনে এর আগের যত নির্বাচন হয়েছে, সেখানে আওয়ামী লীগ জিতেছে 5 বার, জাতীয় পার্টি 2 বার, ইসলামী জাতীয় ঐক্যজোট 1 বার এবং স্বতন্ত্র 1 বার জয়লাভ করেছে। আমরা যদি এবার আমরা আসন পরিচিতি বিষয়ে জানব। সেই আসনের মানুষ যারা বাসিন্দা, তাদের সেই আসনটি মূলত শীতপ্রধান অঞ্চল, রংপুর বিভাগের উত্তরাঞ্চলের একটি অঞ্চল। মূলত সেই এলাকার মানুষদের প্রধান পেশা হচ্ছে কৃষিকাজ। উৎপাদন হয় ধান, পাট এবং সবজি। এবং সেই সংসদীয় আসন গাইবান্ধা 5 এর মধ্য দিয়ে গেছে বহমান নদী, যমুনা, তিস্তা, করতোয়া, ঘাঘাট এবং ব্রহ্মপুত্র। শেষ করছি ভোটের ট্রেন আজকের পর্ব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।